আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। জানাবো বিস্তারিত খবর। অবশেষে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম। তিনি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। আরো জানাচ্ছেন খান আলামিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে আগামী 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। দলের আহ্বায়ক হওয়ার কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন আন্দোলনের অন্যতম প্রধান মুখ নাহিদ ইসলাম। এজন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে তার পদত্যাগের গুঞ্জন চলছিল বেশ কয়েকদিন ধরেই। সকল জেলায় জেলায় অবশেষে সেই ঘোষণা এলো। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে পদত্যাগপত্র জমা দেন আলোচিত এই ছাত্রনেতা। পরে যমুনার সামনে সাংবাদিকদের কাছে পদত্যাগের বিষয়টি জানান নাহিদ ইসলাম। বৈঠকে আমার একটা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেছি এবং আলোচনা সাপেক্ষে আমি প্রধান উপদেষ্টা বরাবর আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমার যে দুটি মন্ত্রণালয় ছিল, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি, দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যে সকল কমিটিতে আমি ছিলাম, এই সকল কমিটি থেকে আমি একই সাথে ইস্তফা হচ্ছে। বলেন, জনগণের সাথে মিশে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে চান, সেজন্য সরকারের চেয়ে রাজপথেই ভূমিকা রাখার সুযোগ বেশি। দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি, সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। নাহিদ ইসলাম স্বৈরাচার পতন আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এজন্য তাকে আটক হতে হয়েছিলেন নির্যাতিত। হাসিনার পতন হয় তার এক দফা ঘোষণার মধ্য দিয়ে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 8 আগস্ট তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। পরে একই সঙ্গে সামলান তথ্য সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। খান আলামিন, আরটিভি, ঢাকা। সরকারের ভেতরের কারো কারো বক্তব্যে দেশে অস্থিতিশীলতা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিলে এই সব কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিভেদ সৃষ্টির মাধ্যমে ঐক্যে ফাটল না ধরাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারেক। বিস্তারিত জানাচ্ছেন নাজিব ফরাইজি। কুমিল্লা মহানগর বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় মহানগরের নতুন নেতৃত্ব ও সারা দেশের নেতাকর্মীদের জনগণের কাছে দলের নীতি ও আদর্শ তুলে ধরার আহ্বান জানান তিনি। একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে যদি সফল করতে হয়, তাহলে সবচাইতে উত্তম পন্থা হচ্ছে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের মাধ্যমে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করা। দেশে স্থিতিশীলতা নষ্টের জন্য সরকারের ভেতরের লোকদের দায়ী করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। আমরা দেখছি অর্থনীতিতে অস্থিতিশীলতা, আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন অস্থিতিশীলতা, আমরা দেখছি প্রশাসনের বিভিন্ন স্থানে বিভিন্ন অস্থিতিশীলতা। আমরা পরিষ্কারভাবে আজ আবারও এই সম্মেলনের মাধ্যমে, এই সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলতে চাই, আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কারণ আমরা চাই এই সরকার যত স্মুথলি, যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ
নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সুসংহত করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা ভেস্তে যাবে। যত দৃঢ়ভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব, আমরা দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রকারী, তাদের পরিকল্পনা তত বেশি ভেস্তে যাবে, তত দ্রুত ভেস্তে যাবে। দ্রুত নির্বাচন চাওয়াকে অস্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই বলে মনে করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি জানান, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে দেশকে এগিয়ে নেবে বিএনপি। শিগগিরই সেই পরিকল্পনা তুলে ধরা হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তাদের পরিকল্পনা দেশবাসীর সামনে তুলে ধরার আহ্বান জানান তারেক রহমান। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। তিনি আরো বলেন, দেশকে গড়ে তোলার সুযোগ নস্যাৎ করতে ভারতে বসে শেখ হাসিনা একের পর এক ষড়যন্ত্র করছে। দেশের সার্বভৌমত্বকে দুর্বল করতে শেখ হাসিনা পরিকল্পিতভাবে 57 চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষতার সাথে শক্ত হাতে সরকার পরিচালনা করতে হবে। কোটি কতক মানুষ তারা টার্গেট করেছে বিএনপিকে, মিথ্যা প্রচারণা, অপপ্রচার করে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে চায়। কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছে অতীতে, এখনো করবে। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন, যাতে করে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি। নিজেরা নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত থাকলে স্বাধীনতা বিপন্ন হবে বলে সতর্ক করলেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান। তিনি বলেন, নির্বাচনের দিকে যাচ্ছে সরকার, ঐক্যবদ্ধ না থাকলে আরও সমস্যার মধ্যে পড়তে হবে। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া নষ্ট না করার আহ্বান জানান সেনাপ্রধান। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়ায় যারা শাস্তি পাওয়ার যোগ্য তারা শাস্তি পেয়েছে। এর নেপথ্যে কারা জড়িত তা জাতীয় তদন্ত কমিশন বের করবে বলে জানান সেনাপ্রধান ওয়াকরুজ্জামান। মঙ্গলবার দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। সেনাপ্রধান বলেন, নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সরকার, তবে নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে স্বাধীনতা বিপন্ন হবে। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। যারা অপরাধ করছে তাদের ছাড় নেই জানিয়ে সেনাপ্রধান জানান, দেশ ও জাতিকে একটি সুন্দর জায়গায় রেখে সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Last 7-8 months, I had enough. এর আগে বনানী সামরিক কবরস্থানে পিলখানার বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সামরিক সচিবরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন তিন বাহিনীর প্রধান ও শহীদ পরিবারের সদস্যরা। শহীদ সেনা দিবস ঘোষণাকে বড় প্রাপ্তি জানিয়ে নিহত পরিবারের সদস্যরা জানান, প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনতে হবে। যারা এই ঘটনার মাস্টারমাইন্ড ছিল তাদের নামটি কিন্তু এই গত 15 বছর কোনোভাবে সামনে আসেনি। তো এখন স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে তাদের নাম উঠে আসবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে আমরা শহীদ পরিবার আমরা বিশ্বাস করি। বিপুল দেবরাই, RTV, ঢাকা। পিলখানা ট্রাজেডি দিবস আজ। দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার। 2009 সালের এই দিন পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডে মেতে ওঠে তৎকালীন বিডিআরের বিপদগামী কিছু সদস্য। হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। নারকীয় ওই হত্যাযজ্ঞের 16 বছরেও শেষ হয়নি বিচার, যা নিয়ে ক্ষোভ জানান স্বজনরা। আরও জানাচ্ছেন সাকিবুর রহমান।
2009 সালের 25 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে কলঙ্কিত একদিন। ডাল ভাত কর্মসূচিতে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে দাবি আদায়ের নামে বিডিআরের বিপদগামী কিছু সদস্য হত্যা করে তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তাকে। বেসামরিক নাগরিক সহ নিহত হন 74 জন। হত্যাযজ্ঞের 2 দিন পর হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়, যার মধ্যে হত্যা মামলায় হাইকোর্টে রায় হয়েছে। এর আগে বিশেষ জজ আদালতের রায়ে 850 আসামির মধ্যে 152 জনকে ফাঁসি, 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। খালাস পান 277 জন। বিস্ফোরক আইনের মামলায় 883 জনকে আসামি করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 250 জন আসামি জামিন পান। দ্রুত বিচার শেষ করে জাতির সামনে জঘন্যতম এই হত্যার রহস্য উন্মোচনের দাবি স্বজনদের। 2009 সালের পর থেকে কিন্তু তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, তারা অনেকে জেলে আছে বা তারা অনেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, কিন্তু ধরাছোঁয়ার বাহিরে পড়ে গেছে যারা এই হত্যাকাণ্ডের সাথে মাস্টারমাইন্ড ছিল, কিন্তু তাদের নামটা কোনোভাবে আসেনি। এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড যারা, তাদের নামটা যেন উঠে আসে। আর আমরা শহীদ পরিবার আমরা আশাবাদী যে তাদের নামটাও উঠে আসবে আর তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। বিচারের নামে অপরাধী বিডিআর সদস্যদের মুক্তি দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিহত সেনা পরিবারের সদস্যরা। ভেতরে যারা খুন করেছে, যারা খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অথবা যাবজ্জীবন প্রাপ্ত আসামি, তারা মোটেও নির্দোষ না। সেদিন পিলখানায় ছিল 5000-এর মতো সৈনিক, সবাই অলমোস্ট সুবেদার নুরুল ইসলাম ছাড়া সবাই বিদ্রোহ করেছে এবং হত্যাযজ্ঞ এবং অন্য কাজে সহায়তা করে। দ্রুত বিচার কাজ শেষ করার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। সাকিবুর রহমান, RTV, ঢাকা। পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দায়বদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো দেশে জাতীয় শহীদ সেনা দিবস পালনের অংশ হিসেবে মঙ্গলবার এক বাণীতে কথা বলেন তিনি। পিলখানার শহীদ সেনা কর্মকর্তাদের গভীর শ্রদ্ধা ও বেদনার সঙ্গে স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেক বছর ধরে জাতিকে নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে 2 দিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয় বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে শ্রদ্ধা শেষে একথা বলেন তিনি। দেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানতে এই ঘটনা ঘটিয়েছে বলে জানান ফখরুল। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য পিলখানা হত্যাকাণ্ড, তাই সুষ্ঠু তদন্ত প্রয়োজন। একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রকে কিভাবে একটি ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করা যায়, তার জন্য 2009 সাল থেকে পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আপনারা দেখেছেন ধ্বংস করা হয়েছে। আমরা আশা করব সম্পূর্ণ নিরপেক্ষভাবে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয়। এটা বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল, প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তারা দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনা হয়েছিল। চুরি, ডাকাতি, ছিনতাই রোধে অভিযান পরিচালনায় বাহিনীর কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের গাফিলতি থাকে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা শেষে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার বা কারা অধিদপ্তরের যে কেউ হোক না কেন, যারা ঠিকমতো কাজ করবে না তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। পুলিশ হোক, বিডিআর হোক, র্যাব হোক, তারপরে আনসার হোক বা কারা হোক, যারা এটা মানে ঠিকমতো তাদের কাজ যদি কেউ না করে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে এই শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে। আর আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা
কমিশন করে দিয়েছি, তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে, তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আওতায় নেওয়া হবে। দেশের 3টি মন্ত্রণালয় ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় দুর্নীতিবাজ আমলাদের তথ্য উপাত্ত দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি। দুপুরে সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে ধরেন কমিটির সদস্যরা। সাংবাদিকদের তারা জানান, ফ্যাসিস্ট হাসিনার আমলে দুর্নীতিবাজ আমলারা দুদকের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার সাথে যোগ সাজশ করে এখনও স্বপদে বহাল রয়েছে। বাংলাদেশের 3টি মন্ত্রণালয়ের যে গুরুতর যে 3টি অভিযোগ, যেটা আমরা দুদকের চেয়ারম্যান বরাবরে আমরা সাক্ষাতের মাধ্যমে ওনার কাছে জমা দিয়েছি। আমরা বাংলাদেশের মধ্যম জনগণ, আমরা বাংলাদেশের সাধারণ জনগণ, আমরা নিজের জীবন বিনিময়ে হইল আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। যারা সমাজের নেতৃত্ব দেবেন, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্ব, তাদেরকে ওই নৈতিক বিষয়গুলো জনসাধারণের কাছে বলতে হবে, তাহলে দুর্নীতি কমানো সম্ভব। রমজানে পণ্য সরবরাহ ঠিক রাখতে মজুতদারদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে সরকার, এমনটা জানিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, জুনেই বাজেট ঘোষণা করা হবে। সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, রোজার পর মূল্যস্ফীতি 7 থেকে 8% ঘরে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আশিকুল আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। রমজান আসলেই সক্রিয় হয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট। তেল, চিনি সহ বেশ কিছু পণ্যের দাম থাকে সীমাহীন, যা কিনতে হিমশিম খান ক্রেতারা। সচিবালয়ে সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, রমজানে পণ্য সংকট মেটানোর উপর জোর দিচ্ছে সরকার। এ সময় তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যবসায় স্থিতিশীলতা ফিরে আসবে না। চাল, ডাল, চিনির দাম তো রিজনেবলি অনেকটা এখন আসছে এবং বাকিগুলো আমরা চেষ্টা করছি যে রিজনেবল দামে আসে। প্রথমত হলো সরবরাহটা নিশ্চিত করা, মজুদ যারা করবে তাদের ব্যাপারে শক্ত অবস্থা নেব, সেটা দরকার হলে আমরা আবার রিপিট করব। মূল্যস্ফীতি কমিয়ে আনা, নির্ধারিত সময়ে বাজেট প্রকাশ করা, দেশে আমদানি ও রপ্তানি পরিস্থিতি নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। জুনের বাজেট দেব, পলিটিক্যাল গভর্নমেন্ট এসে আমরা রিভাইজ করবো। আমরা এখন রিভাইজ করছি না, আগের সরকারের বাজেট তো রিভাইজ করবে, কিন্তু বাজেট দিতে পারে না, কারণ ইমপ্লিকেশন হলো বাজেট যদি আমরা না দিই, বাজেট সাইকেল যদি ক্রস করি, তবে কিন্তু আমাদের ওই ডোনারদের ইসে আছে, প্রজেকশন আছে, কত কী হবে, এটা আমরা মিস করতে পারবো না। রোজার পরে যদি আমি 7-8ও নিয়ে যেতে পারি, আমার জন্য একটা হিসাব। আর জুনের দিকে আমরা এক্সপেক্ট করছি বাজেটে একটা প্রজেকশন থাকবে, মোটামুটি রিজনেবল থাকবে। এছাড়া যুক্তরাষ্ট্র সরকারের $29 মিলিয়ন সহায়তার বিষয়টি তদন্ত করা হবে বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। এটা যদি আমাদের মানুষের স্বার্থের এগেনস্ট হয় বা কারো মোটিভেটেড কোনো এজেন্টটাকে করে, সেটা নিশ্চয়ই এটা দেখার বিষয়। আশিকুল আলম, আর টিভি, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে রাজনীতিতে বিরাট শূন্যতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নোমান ছিলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তার অবদান এই জাতি কোনোদিন ভুলবে না। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার চট্টগ্রামের রাউজানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে। রফিকুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ফজরের নামাজ শেষে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। সকাল 6টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পিতার মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েন ছেলে সাইদ আল নোমান, শোকে কাতর পরিবার ও সতীর্থরা। আমি সৌভাগ্যক্রমে তার সন্তান। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। বিএনপি নেতারা জানান, দেশ পুনর্গঠনের সংগ্রামে আব্দুল্লাহ আল নোমানের মতো রাজনীতিবিদদের বড়ই প্রয়োজন ছিল। সহযোদ্ধাকে হারিয়ে শোকের সাগরে ভাসছেন তারা। যখন আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র পুনর্গঠনের কাজে নিয়োজিত, সেই সময় এরকম একজন লোক খুব বেশি দরকার ছিল আমাদের পাশে। ওনাদের মতো রাজনীতিবিদদের বাংলাদেশে খুব প্রয়োজন। তৃণমূলের সাথে সম্পৃক্ততা দরকার,
দেশবাসীর কল্যাণের জন্য নিবেদিত কাজ করে যাওয়া দরকার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, তার চলে যাওয়ার ক্ষতি অপূরণীয়, যা কখনোই পূরণ হওয়ার নয়। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল্লাহ আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন, বারবার অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। জাতিকে গঠনের ক্ষেত্রে এবং দলকে গঠনের ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটা কখনোই আমরা ভুলতে পারবো না। বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আব্দুল্লাহ নোমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এ সময় নোমানের মৃত্যুর খবরে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মীরা। বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং 2001 সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। 18 বছর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকুরিচ্যুত 85 জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকুরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে চাকুরি বিধি অনুযায়ী সকল সুবিধা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। 2005 সালের 3 সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন 327 জনকে উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অস্থায়ীভাবে নিয়োগ দেয়। বিএনপি জামায়াত জোট সরকারের আমলের এই নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হলে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার তাদের মূল্যায়ন পরীক্ষা নেয়। পরীক্ষার পর 327 জনের মধ্যে 85 জনকে একই বছরের 3 সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়। এরপর শুরু হয় আইনি লড়াই। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রিভিউ পিটিশনে লিভ গ্রান্ট হওয়ার পরে অ্যাপিল অ্যালাউ করেছেন, সবাইকে চাকরিতে পুনর্বহাল করেছেন সকল সুযোগ সুবিধা সহ। শুধু যেই সময়টা ওনারা কর্মরত ছিলেন না, এই সময়টাকে বলা হবে এক্সট্রাঅর্ডিনারি লিভ, বাট উইথ পে, যেহেতু সব বেনিফিট দিয়েছেন। আর যেই 3 জন ইতিমধ্যে মারা গিয়েছেন, দরখাস্ত দাখিল সাপেক্ষে আইন অনুযায়ী নির্বাচন কমিশন তাদেরকে সকল বেনিফিট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন, তাদের উত্তরাধিকার যারা। সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে রিসোর্ট মালিকদের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠী। ফায়ার সার্ভিস জানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় এবং রিসোর্টগুলো কাঠের তৈরি হওয়ায় বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে অগ্নিকাণ্ডের পর সাজেক ভ্রমণে জেলা প্রশাসন থেকে নিরুৎসাহিত করা হলেও তা প্রত্যাহার করা হয়েছে। এর আগে সোমবার অগ্নিকাণ্ডের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটিতে রাঙ্গামাটির স্থানীয় সরকারের উপপরিচালককে আহ্বায়ক এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া 7 কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল দুপুরে সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডে রিসোর্ট, দোকান ও বসতঘর সহ প্রায় 150টি স্থাপনা পুড়ে যায়। সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সমসাময়িক বিষয় সম্পর্কে বর্তমান প্রজন্মকে সচেতন করতে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রচনা প্রতিযোগিতা, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে IBF প্রধান কার্যালয়ে অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এই রচনার প্রতিযোগিতা দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলে। 4টি গ্রুপে 2500 প্রতিযোগীর রচনা জমা পড়লে সেখান থেকে 40 জনকে বিজয়ী নির্বাচিত করা হয়। প্রথম পুরস্কার 50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 40,000, তৃতীয় পুরস্কার 30,000 টাকা সহ 40 জনকে বিজয়ীকে চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়। অবৈধ সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রি ঠেকাতে অভিযান পরিচালনা করেছে ঢাকার দক্ষিণ ভ্যাট কমিশনার। মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার অংশ হিসেবে রাজধানীর খিলগাঁও, শাহজাহানপুর কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কয়েকটি দোকান থেকে তামাকজাত পণ্য জব্দ করা হয়। অবৈধ সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রি ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনার কর্তৃপক্ষ। আটচল্লিশ ঘণ্টার মধ্যে বর্ধিত ভ্যাট প্রত্যাহার না করলে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত মানববন্ধনের হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যমূলক কর বৃদ্ধি প্রতিরোধ কমিটি। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা এই হুঁশিয়ারি দেন। বক্তারা বলেন, শতাধিক পণ্যে সরকার শতকরা 5 থেকে কর বাড়িয়ে
7.5% করেছে। এছাড়া কৃষি আমদানি পণ্য এবং যেসব কৃষি পণ্য ভ্যাট মুক্ত ছিল সেসব পণ্য বিক্রয়ের ক্ষেত্রেও 7.5% ভ্যাট নির্ধারণ করা হয়েছে, যা অযৌক্তিক দাবি করে প্রত্যাহার চান তারা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবে রাশিয়াকে যুদ্ধাপরাধের জন্য দায়ী করে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। সোমবার জাতিসংঘে অনুষ্ঠিত এই ভোটাভুটিতে ইউক্রেন সমর্থিত এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় 93টি দেশ। তবে প্রস্তাবটিতে সম্মতি দেয়নি যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ অন্তত 18টি দেশ। গৃহীত প্রস্তাবে বিরোধিতা করে পাল্টা আরেক প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র, যেখানে ইউক্রেনে যুদ্ধ বন্ধের কথা বলা হলেও রাশিয়াকে আগ্রাসনকারী হিসেবে স্বীকার করেনি ওয়াশিংটন। খেলার খবর। 5 ম্যাচের কাবাডি সিরিজের তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। পল্টন ময়দানে কাবাডি টেস্টের তৃতীয় ম্যাচে নেপালকে 42-37 পয়েন্টে হারিয়ে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 20-17 পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও লিড ধরে রাখে মিজানুর রহমানের দল। তবে ম্যাচে প্রথম লোনা পায় নেপাল। এগিয়ে যেতে থাকা হিমালয় বালকদের টপকে লিড তুলে নেয় বাংলাদেশ। জমজমাট লড়াইয়ের পর 42-37 পয়েন্টে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের ছেলেরা। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।